এই বইয়ের স্থান, কাল, পাত্র কিছুই কাল্পনিক নয়। প্রতিটি ঘটনা, প্রতিটি চরিত্র, এমনকি পরিবেশ এবং সংলাপও ঐতিহাসিক সত্য। অবশ্য উদ্ধৃতিগুলি কোনো কোনো ক্ষেত্রে শব্দ নয়, বক্তব্যের দিক থেকেই আক্ষরিক। যেসব পুঁথিপত্র এবং রিপোর্টের ভিত্তিতে এ কাহিনী রচিত হয়েছে, পরিশিষ্টে তার উল্লেখ আছে। সুতরাং পুনর্কথন উপলক্ষে আপন বাচনভঙ্গি এবং নতুন করে ঘটনা বিন্যাস ছাড়া লেখক হিসেবে আমার কৃতিত্ব অতি সামান্য। যাদের উৎসাহ এবং আন্তরিক সহযোগিতায় এই সামান্যটুকু অবশেষে নিষ্পন্ন হল, তাদের মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য শ্রী রমাপদ চৌধুরীর নাম। তার কাছে আমি কৃতজ্ঞ। বন্ধুবর শ্রী অমলেন্দু চৌধুরীর সক্রিয় উদ্যোগে নির্ঘণ্টটি যোগ করা সম্ভব হল, তাকেও আমার আন্তরিক ধন্যবাদ। শ্রীপান্থ। হারিয়ে গেলেন। ভোপাল থেকে আওরঙ্গাবাদের দিকে যাচ্ছিলেন দুই মুসলমান পথিক। দুইজনের হাতে দুই গাদা বন্দুক, সঙ্গে একটি ছোট্ট আরবি ঘোড়া, ঘোড়ার পিঠে সওদা। রুক্ষ পাহাড়িয়া পথ, মাইলের পর মাইল জনহীন উপত্যকা। চলতে চলতে ওরা তাপ্তি নদীর তীরে এসে হাজির হলেন। তাপ্তির সেই নামহীন ঘাটে সেদিন যেন কোনো পীরের মেলা। এখানে ওখানে গাছতলায় রাশি রাশি মানুষ, কেউ রসুই পাকাচ্ছে, কেউ তামাক খাচ্ছে, কেউ গলা ছেড়ে গান গাইছে, বিন্ধ্যাচলের গান। তাদেরই একজন এগিয়ে এসে সালাম জানালো, বলল, আমার নাম রোশন জমাদার, দেশ ঝাঁসির পুরাগা, দলে আমরা 5 কুড়ি 3 গন্ডা, আমরাও আওরঙ্গাবাদের যাত্রী। আর একজন 2 থালা খাবার নিয়ে এগিয়ে এলো, বলল, খেতে বসেছিলাম, আপনারা মেহমান, বহু দূর হেঁটে এসেছেন, আপনাদের না দিয়ে খেলে গুনাহ হয়। দেখতে দেখতে 2 দলে বন্ধুত্ব হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্ত পথিকেরা একসঙ্গে চলতে আরম্ভ করল। তাই ভালো। নির্জন পথঘাট, দিনকাল ভালো নয়, দল যত বড় হয় ততই মঙ্গল। বোরহানপুর পেছনে পড়ল। ঝাঁসির 112 মানুষের বিরাট বাহিনীর সঙ্গে এগিয়ে চলেছেন ভূপালের কারবারি যুগল। এবার আর কোনো ভয় নেই তাদের, কোনো দুশ্চিন্তা নেই। যেখানেই রাত হোক, রাত্রি নিয়ে কোনো ভাবনা নেই। সন্ধ্যা যখন নামল, ওরা তখন আরও 6 ক্রোশ দক্ষিণে একটি গায়ের বায়ে। গায়ের নাম তানকলি। রোশন জমাদার বলল, সেই ভালো, রাতটা এখানেই কাটানো যাক। অদূরে সন্ধ্যার শান্ত গ্রাম। কালো কালো কুড়েগুলোর পিঠ ফুঁড়ে ধীরে ধীরে ধোঁয়া উঠছে। রাত্রিরের খাবারের আয়োজন হচ্ছে। ঘরে ঘরে প্রদীপ জ্বলছে, যেন এক ঝাঁক জোনাকি স্থির হয়ে আছে। চারদিক তাকিয়ে ভোপালের মানুষ দুজন সায় দিলেন। হ্যাঁ, সেই ভালো। ঘোড়ার পিঠ থেকে বোঝা নামানো হলো। আম্রকুঞ্জের ধারে ছাউনি পড়ল। কেউ রুটি বানাতে বসলো, কেউ তামাক সাজাতে, কেউ ধারে কাছে শুকনো ডালপালা কিছু পাওয়া যায় কিনা তাই দেখতে বেরিয়ে গেল। হাতে হাতে কাজ। দেখতে দেখতে আয়োজন শেষ। সন্ধ্যার 2 ঘড়ি পরেই খাওয়া দাওয়া সম্পূর্ণ। রোশন জমাদার নিজে অতিথি দুজনের পাশে এসে একসঙ্গে খেল। খাওয়া শেষে নিজে গিয়ে তামাক সেজে নিয়ে এলো। তারপর বসল গল্পে। নানা রাজ্যের নানা গল্প শুনতে শুনতে চোখ জড়িয়ে আসে। তবুও জোর করে জেগে বসে থাকতে ইচ্ছে করে। বহু দেশ দেখেছে ভূপালের এই 2 কারবারি, কিন্তু এমন মিষ্টি গলা, গল্প বলার এমন ভঙ্গি আর কোনোদিন শুনেছে বলে মনে পড়ে না। ওরা ঠায় জেগে বসে রইলেন। মাঝে মাঝে তামাক আসছে, জমাদার গুড়গুড় করে তাই টানছে। বাতাসে মিষ্টি গন্ধ। ওরা তন্ময় হয়ে রোশন জমাদারের মুখের দিকে তাকিয়ে আছেন। তাই ছিলেন। রাত ক ঘড়ি তক কেউ তা জানে না, কিন্তু রোশন জমাদার নিজে বলেছে, ভোপালের কারবারি দুজন তার মাদুরে বসেই গল্প শুনছিলেন। বোরহানপুর থেকে 6 ক্রোশ দূরে তানকলি গায়ের বায়ে
আম গাছতলায় বিছানো সেই মাদুরটিতে। তবুও পরদিন ভোরে কোথাও খুঁজে পাওয়া গেল না মানুষ দুটিকে। ওরা হারিয়ে গেলেন। কোনো জাদু বলে যেন উধাও হয়ে গেলেন। দুটো বন্দুক, একটি ঘোড়া, এক ঘোড়ার সওদা, জলজ্যান্ত দুটি মানুষ, কোথাও কোনো চিহ্ন নেই তার। ভোর হলো, উদ্বিগ্ন রোশন জমাদার চারদিকে ভালো করে তাকিয়ে দেখল। তারপর সূর্য ওঠার আগেই পা বাড়ালো দক্ষিণের পথে। তার ঝাঁসির দলে এবার আর ভূপালের কারবারি নেই। ওরা হারিয়ে গেলেন কোথায় কেউ জানে না। বুড়ো রোশন জমাদারের মুখের দিকে তাকালে মনে হয় সেও জানে না। হারিয়ে গেলেন। আরও একদল মানুষ হারিয়ে গেলেন। ওরা দলে ছিলেন 6 জন। দলপতি 15 বছরের এক তরুণ, বাকি 5 জন তার সহচর। একই দক্ষিণী পথ। কাকার কাছ থেকে বাবার কাছে ফিরে যাচ্ছে বালক। বাবা এক বর্ধিষ্ণু গায়ের মোড়ল, কাকা ব্যবসায়ী। তিনি প্রবাসী, শহরে থাকেন। 15 বছরের ছেলে, একা এত দূর পথে ছেড়ে দেওয়া নিরাপদ নয়। সাবধানী কাকা তাই সঙ্গে 5 জন লোক দিয়েছেন, তাছাড়া একটি ঘোড়াও। জিনিসপত্র যা দিয়েছেন এক ঘোড়াই যথেষ্ট। চলতে চলতে ওরা এসে হাজির হলেন এক সরাইখানায়। সেদিনকার মতো সেখানেই রাত কাটানো ঠিক হলো। খাওয়া দাওয়া সেরে ওরা শুতে যাবেন এমন সময় সেই ছোট্ট সরাইয়ে এসে উপস্থিত হলো নতুন আগন্তুক দল। সে দলে মানুষ হবে প্রায় 40 জন। তারাও রাতটা এখানেই থাকতে চায়। একই ছাউনির নিচে আস্তানা, সুতরাং আলাপ হলো। কথা প্রসঙ্গে জানা গেল ওরা জয়পুরের মানুষ, কাজের ধান্দায় দক্ষিণে এসেছে। দলপতি রুস্তম খাঁ আরও জানালো আপাতত দিন তারাও একই পথে চলবে বলে মতলব করেছে। তারপর সর্দারের ছেলে যখন চলে যাবে বায়ে জব্বলপুরের দিকে, ওরা তখন চলে যাবে ডাইনে ইন্দোরের দিকে। শুনে ছেলেটি যার পর নাই খুশি হলো। বহুত আচ্ছা, একসঙ্গে চলা যাবে। তার সঙ্গীরা মাথা নেড়ে সায় দিল। পরপর 2 দিন একসঙ্গে চলছে ওরা। জয়পুরের রুস্তম খাঁ এখন আর দক্ষিণী বালকের কাছে অপরিচিত ভিনদেশী নয়। ওরা দুজনে যেন যুগ যুগান্তরের বান্ধব। নিজের বয়সের কথা ভুলে গেছে রুস্তম খাঁ। সে যেন কোনো স্নেহপরায়ণ অন্ধ অভিভাবক। বালক যা বলে তাতেই সম্মত। সে যদি বলে এ গাছতলাতে বিশ্রাম করব, তবে রুস্তম খাঁ সেখানেই ছাউনি ফেলতে আদেশ করে। জায়গাটা ভালো কি মন্দ সে কথা বিবেচনা করে না। 3য় দিনে ওরা এসে হাজির হলো রঙ্গুর বলে একটা জায়গায়। ছোট্ট হাট, খান কয়েক মহাজনের ঘর। ওরা একসঙ্গে সেখানেই রাত কাটালো। পরদিন সকালে আবার যাত্রারম্ভ হলো। সন্ধ্যায় ওরা দৌসা নামে এক ঘাটে এসে উপস্থিত হলো। বালক বলল আজ এখানেই থাকা যাক। কিন্তু বেঁকে বসল রুস্তম খাঁর দলের লোকেরা। তারা বলল এখনো ভালো করে সন্ধে মিলায়নি, হাঁটলে আরও 2 ক্রোশ পথ অনায়াসে এগিয়ে যাওয়া যায়। রুস্তম খাঁ তাদের অনেক বোঝালো, কিন্তু তবুও তারা কিছুতেই এখানে রাত কাটাবে না। উপায়ন্তরহীন রুস্তম খাঁকে বাধ্য হয়ে বিদায় নিতে হলো। সরাইখানায় কথাবার্তা বলে বালকের সব ব্যবস্থা করে দিয়ে সে বিদায় নিল। যাওয়ার আগে বলে গেল নসিবে থাকলে কাল আবার দেখা হবে। সত্যি দেখা হয়ে গেল। রুস্তম খাঁর দল তখনও যাত্রার উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এমন সময় বালক এবং তার সঙ্গীরা এসে হাজির। বলল তোমাদের ধরবো বলে আমরা অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়েছিলাম, কই পারলে কি পালাতে? খুশিতে বুড়ো রুস্তম খাঁর চোখ ভরে জল এলো। আবার 2 দল একসঙ্গে পথে নামল। এবার সন্ধ্যা নামল একটা মরা নদীর ধারে এসে। রুস্তম খাঁ আজ আর বালককে ছেড়ে যেতে রাজি নয়। তার হুকুমে সেখানেই ছাউনি পড়ল। তখনও রাত হয়নি। চারদিকে জনহীন প্রান্তর। পথের ডানে হঠাৎ কতখানি বন। নদীর ধারে অস্তয়মান সূর্যের দিকে মুখ করে রুস্তম খাঁ বসে আছে। পাশে তার সেই বালক, অদূরে তার সঙ্গীরা।
কেউ ঘোড়ার তদারক করছে, কেউ রান্নার আয়োজন করছে। রুস্তম খাঁ জয়পুরের গল্প বলছে, বালক তন্ময় হয়ে সেই কাহিনী শুনছে। হঠাৎ কি হলো, বালকের চোখ থেকে মুহূর্তে সব উধাও হয়ে গেল। সে হারিয়ে গেল। তার 5 সঙ্গী, ঘোড়া সব উধাও হয়ে গেল। বাবার কাছ থেকে খবর এলো ছেলে বাড়ি ফেরেনি। উন্মাদের মতো কাকা পথে নেমেছিলেন তাকে খুঁজতে। খুঁজতে খুঁজতে রঙ্গুরের সেই মহাজনের ঘর। সেখানে এসে তিনি শুনেছিলেন ছেলেটি সেখানে রাত কাটিয়েছিল বটে। তারপর দৌসা, সেখানেও সেই একই কথা। ওরে ওরা এখান থেকে বেরিয়ে গেল। কাকা ঘোড়ার খুর ধরে আরও কক্রোশ এগিয়েছিলেন, কিন্তু পদচিহ্ন সেই নদীর তীরে এসেই যেন শেষ। তারপর আর কেউ নেই, কিছু নেই, শুধু সেই মরা নদী, জনহীন প্রান্তর, আর এক টুকরো একটি বন। তার আদুরে ভাইপো কোথাও নেই। সে হারিয়ে গেছে, কোথায় কেউ জানে না। কদিন পরে দৌসার সেই সরাইখানায় আবার ফিরে এসেছিল রুস্তম খাঁ। ঘরে ফেরার পথে উন্মাদ কাকা তখনও সেখানে হাউ হাউ করে কাঁদছেন। রুস্তম খাঁ এগিয়ে এসে খবর নিয়েছিল বালকের। তার মুখের দিকে তাকিয়ে শোকাতুর কাকা শেষ সান্ত্বনা পেয়েছিল সেদিন। কি করে হারিয়ে গেল ছেলেটি, বুড়ো এখনো তা ভাবতে পারে না। ঊনবিংশ শতকের 3য় দশকের কাহিনী। তখনও রেল বসেনি, কিন্তু কলকাতার পত্তন হয়েছে। শ্রীরঙ্গপত্তনের যুদ্ধ হয়ে গেছে। ভারতের কোম্পানির রাজত্ব দ্রুত মধ্যাহ্নের দিকে এগিয়ে চলছে। কিন্তু তবুও সে যেন কোনো অবিশ্বাস্য পৃথিবীর খবর। ভারত এক অবিশ্বাস্য দেশ। তার ঘর থেকে বের হলে মানুষ আর ঠিকানায় পৌঁছায় না, তারা হারিয়ে যায়। নিরুদ্দিষ্ট আজকের পৃথিবীতেও বিস্ময়কর কোনো ঘটনা নয়। মানুষ এখনও হারিয়ে যায়। কখনো স্কুল থেকে ফেরার পথে 12 বছরের ছেলে হারিয়ে যাচ্ছে, কখনো সিনেমার পথে অষ্টাদশী তরুণী, কখনো বা তীর্থের ঘাট থেকে কুলবধূ, ট্রেনের কামরা থেকে সুপ্রতিষ্ঠিত গৃহস্থ। কিন্তু সেদিনের কাহিনীটির সঙ্গে কোনো মিল নেই তার। সে নিরুদ্দিষ্টের দল আরও নিঃশব্দ, তাদের হারিয়ে যাওয়ার পথ আরও নিশ্ছিদ্র। ঝাঁক ঝাঁক সিপাহী হারিয়ে যেত, ছুটি নিয়ে দল বেঁধে দেশে যেত, আর ফিরত না। ফৌজের কর্তৃপক্ষ কিছুকাল অপেক্ষা করতেন, তারপর নাম কেটে দিতেন। পাশে লাল পেন্সিলে লিখে রাখতেন, ডিজার্টার, পালিয়ে গেছে। উত্তর ভারতে তীর্থ করতে গিয়ে দক্ষিণের মস্ত দলটি কোনো দিনই আর গায়ে ফিরত না। আত্মীয়রা অপেক্ষা করতেন, তারপর কেঁদে কেটে আবার সংসারে মন দিতেন। কোনো স্মরণীয় সন্ধ্যায় অথবা নিঃসঙ্গ শয্যায় বুকটা মোচড় দিয়ে উঠলে মনে মনে নিজেকে সান্ত্বনা দিতেন, ভগবান ছিল, গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গা প্রাপ্তি হয়েছে। বনপথে বাণিজ্য করতে গিয়ে ভূপালের সওদাগর তখন ঘরে ফেরে না। 5 দিনের পথ ভেঙে ছেলে মায়ের কোলে ফিরতে পারে না। লোকে বলতো বাঘে খেয়েছে, নয়তো সাপে, কিংবা অজ্ঞাত কোনো ব্যাধিতে। ভারতবর্ষ তখন এক আশ্চর্য দেশ। বছর বছর তখন হাজার হাজার মানুষকে সেখানে বাঘে খায়, হাজার হাজার মানুষের গঙ্গা প্রাপ্তি হয়, হাজার হাজার সিপাহী কোম্পানির ফৌজ থেকে পালিয়ে যায়। সে যেন এক নিরুদ্দিষ্টের দেশ। সেখানে হারিয়ে যেতে কোনো মানা নেই। বিশেষ কোনো বছরের নয়, বছরের পর বছর, যুগের পর যুগ তাই যাচ্ছিল। হারিয়ে যাওয়া তখন বিস্তীর্ণ ভারতে প্রতিদিনের নিয়ম। জনৈক ইংরেজ ঐতিহাসিক খুব সাবধানে মনোযোগ দিয়ে হিসেব কষতে বসেছিলেন একবার।
হিসেব শেষে তিনি জানিয়েছিলেন ১৯ শতকের মাঝামাঝি পর্যন্ত তার আগের ৩০০ বছরের প্রতি বছর গড়ে অন্তত ৪০,০০০ মানুষ হারিয়ে গেছে এদেশের কোল থেকে। হ্যাঁ, বছরের পর বছর, ৩০০ বছর। প্রতি বছর গড়ে তাদের সংখ্যা ছিল ৪০,০০০। কোথায় গেল সেই লক্ষ লক্ষ লোকের জনতা? কোথায় গেল ভোপালের সেই ২ কারবারি, জব্বলপুরের পথ থেকে ৫ সঙ্গীসহ ১৫ বছর বয়সের দক্ষিণী মোড়লতনয়? উত্তরটা দিয়েছিল রোশন জমাদার নয়, তার ওপরওয়ালা বুকুত জমাদার। বাঘ নয়, সাপ নয়, যতদূর মনে পড়ছে ভোপালের সেই কারবারি দুজন হারিয়ে গিয়েছিল যার হাতের ছোঁয়ায় সে আমি। আমার নাম বুকুত জমাদার, দেশ ঝাঁসির পুরাগা। বুড়ো জমাদার টেবিলের ওপারে বসা সাহেবকে সালাম জানিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল। তারপর বিনা ভূমিকায় শুরু করেছিল তার জবানবন্দি। শরৎকালের কথা। সেবার আমরা দক্ষিণের পথে বের হয়েছি। আমরা মানে আমি, ঠাকুরি, ধকুল, পাণ্ডে আর মোকলাল, এই ৫ জন। সবাই আমরা এক গায়ের মানুষ। ঝাঁসি, ভিলসা, রেলি হয়ে আমরা ভোপালের দিকে এগিয়ে চললাম, কিন্তু ভোপালে গেলাম না। শহর ডাইনে রেখে চিপানেরেতে আমরা নর্দমা পার হলাম। নদীর ওপারে গায়ের ধারে মস্ত এক বটগাছ। আমরা সেখানে বসে বিশ্রাম করছি। হঠাৎ চোখে পড়ল অদূরে একটা গাছতলায় কারা যেন জট পাকিয়ে বসে আছে, অনেক লোক। আমাদের একজন গিয়ে খবরাখবর করে এলো, ওরাও আমাদের মতোই একই মতলব নিয়ে পথে নেমেছে। সে দলে ছিল ৫০ জন। সবাই এক দলের মানুষ নয়। ১০ জন ছিল রোশন জমাদারের অনুচর, ৩ জন গোলাপ খায়ের, কিছু মাদারি শেখের, কিছু আহির মোল্লা, কিছু কেরিলোদের। ৭ জন করেছিল ঘুরিবা আর জুলফিকার জমাদারের দলে। আলাপ হলো। আমাদের মতো ওরাও তখন পর্যন্ত খালি হাত। সুতরাং স্থির হলো একসঙ্গে চলাই ভালো। সে রাত্রিটা আমরা সেই গাছতলাতে কাটিয়ে দিলাম। পরদিন ভোরে আবার শুরু হলো পথ চলা। এবার আমাদের বেশ বড় দল। ২ দিন পরে দল আরও বড় হয়ে গেল। তৃতীয় দিন চলতে চলতেই পথে দেখা হয়ে গেল ৫৪ জনের আরেকটি দলের সঙ্গে। অবশ্য তারাও সবাই এক দলের ছিল না। প্রসাদ লোদি, পরশুরাম জমাদার, মনোহর জমাদার, প্রত্যেকের তাদের আলাদা আলাদা দল। প্রত্যেকেই তারা এক হয়েছে, একসঙ্গে চলছে। আমরাও যোগ দিলাম তাদের সঙ্গে। তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে কদিন বাদে এসে হাজির হলাম তাপ্তি নদীর ধারে। দলে আমরা তখন ১১২ জন। সেখানে আলাপ হয়েছিল ভোপালের কারবারি দুজনের সঙ্গে। সোথাই হয়েছিল রোশন জমাদার। আর তারপরেই ভার দেওয়া হয়েছিল ভিনদেশিদের বশ করার। রোশন জমাদার পুরনো লোক, তার মোটেই বেগ পেতে হয়নি। টানকলি সম্পর্কে আগেই মনস্থির করে রেখেছিলাম আমরা। জায়গাটা ভালো, নির্জন, অদূরে গায়ের উত্তরে নদী, নদীর ধারে পথ, পাশেই বন। এর চেয়ে ভালো জায়গা কয়েক ক্রোশের মধ্যে আর ছিল না। খাওয়া দাওয়ার পরেই তাই ঝিরনি দিয়ে দেওয়া হলো। মানুষ দুটি অবশ্য বসেছিল রোশন জমাদারের মাদুরে, কিন্তু সে হাত ছোঁয়ায়নি। কাজটা শেষ করেছিল খোদাবক্স মুসলমান আর ভুকুত ব্রাহ্মণ। কত পাওয়া গেল? সাহেবের হয়ে প্রশ্ন করলেন হিন্দুস্থানি দারোগা। নগদ পাওয়া গিয়েছিল হুজুর ১৫০ টাকা। তাছাড়া ২টো বন্দুক, একটা ঘোড়া, ১ ঘোড়া কাপড় চোপড় সওদা। ওগুলো বাদ দিলে ভাগে মাথা পিছু প্রত্যেকে ১ টাকা পেয়েছিলাম আমরা। মাত্র ১ টাকা? সবিস্ময়ে বুকুত জমাদারের মুখের দিকে তাকিয়েছিলেন সাহেব। নিস্পৃহ জমাদার উত্তর দিয়েছিল,
হ্যাঁ হুজুর, তবে কদিন পর বারোয়াঘাট সব পুষিয়ে দিল। বারোয়াঘাট? গোটা ঘর আবার নড়ে চড়ে বসল। সাহেব টেবিলে মেলে রাখা ম্যাপটায় জায়গাটার পাশে একটা ছোট্ট লাল দাগ দিয়ে কান পাতলেন। দারোগা খাতার পাতা উল্টালেন। বুকুত জমাদার যেন ওদের এই তৈরি হওয়ার অপেক্ষাতেই চুপ করেছিল। এবার সে মুখ খুলল। ভোপালের কারবারিদের নিয়ে ঝামেলা যা ছিল তা তো রাত্রিরেই মিটে গেল। পরদিন ভোরে আবার পথে নামলাম আমরা। এবার বোরহানপুর থেকে 10 ক্রোশ দক্ষিণে ইদৌলাবাদ। শহরের বাইরে শহরতলির এক কোণে পথের ধারে কয়েকটা গাছ, তার আড়ালে এক ফকিরের টুকিয়া, ছোট্ট একটা ঘর। সেদিনকার মতো সেইখানেই ছাউনি ফেললাম আমরা। নসিব ভালো, সেই দিনই খবর পাওয়া গেল 8 জন রকৌরিয়া শহরের দিকে যাচ্ছে। তারা বোম্বাইয়ের নামী কারবারি ধনরাজ শেঠের লোক। টাকা নিয়ে বোম্বাই থেকে ইন্দোর চলছে। সঙ্গে রয়েছে 6টি বন্দুক, 2টো উট। উটের পিঠে থলি বোঝাই টিপুশাহী রুপেয়া। তিলহাইরা আরও খবর নিয়ে এলো আজকের মতো রাতটা তারা ইদৌলাবাদেই কাটাবে। খোদাবক্স আর মল্লু জমাদারকে তিলহাই করে পাঠিয়ে দেওয়া হলো শহরে। আর এ থেকে তারা লোকগুলোর ওপর নজর রাখবে। তিলহাইদের তাই কাজ। পরদিন সকালে রকৌরিয়া আবার পথ ধরল, পেছনে পেছনে আমাদের তিলহাই। আমরা ভেবে চিনতে দেখলাম দিন শেষে ওদের তালকনিতে গিয়ে থামতেই হবে। কিন্তু মাত্র একদিন আগে সেখানে ভূপালের কারবারিদের নিয়ে খেলে এসেছি আমরা। তাই ঠিক হলো ও পথে আজই আবার ফিরে না যাওয়াই ভালো। বদলি হিসেবে আমরা চান্দদবির পথ বেছে নিলাম। আগেই বলেছি সেদিন আমাদের নসিব ভালো। তিলহাইরা পথেই খবর দিয়ে গেল রকৌরিয়া তানগল্লিতে থাকছে না, তারা রাত কাটাবে বোরহানপুরে। শুনে পরদিন ভোরেই 50 জন বাছা মরদ নিয়ে মহারাজ পাঠক, জালিম আর পরশুরামরা চলে গেল বোরহানপুরের দিকে। আর একদল লোক গেল অন্যদিকে, ভূপাল জেলার দেউলিয়ার পথে। কে জানে মুম্বাইওয়ালারা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। সন্ধ্যার 1 ঘড়ি আগে আমরাও বোরহানপুরে এসে সামিল হলাম। এবারও শহরের বাইরে ছাউনি ফেলতে হলো। পথের ওপর নজর রাখতে হবে। তিলহাইরা খবর দিয়ে গেল ওরা বাজারে উঠেছে। মল্লু আর দলের আর একজন তক্ষুনি চলে গেল বাজারে, কিন্তু রকৌরিয়া বাজারে নেই। ওরা গোটা বাজার তন্ন তন্ন করে খুঁজলো, এক জায়গায় 3টে উটও দেখতে পেল, কিন্তু রকৌরিয়া কোথাও নেই। ওরা মুখ বেজার করে ফিরে এলো। সঙ্গে সঙ্গে খলিল, মনোহর আর মুদারা এই 3 জনকে পাঠিয়ে দেওয়া হলো আশিরের পথে। ওদের বলা হলো যদি হদিস করতে পারো তো 100 রুপিয়া। আমরা তোমাদের জন্য আসিরে অপেক্ষা করব, তারপর বরগাঁওয়ে। ওরা 3 জন যখন আসিরে পৌঁছেছে তখন মাঝরাত্রির। সুতরাং রাত্রিরে আর খবরাখবরের বিশেষ হলো না। কথা মতো পরদিন ভোরে আমরা আসিরে গিয়ে হাজির হয়েছি, কিন্তু রকৌরিদের কোনো খবর নেই। মিছেমিছি আর সেখানে বসে থেকে কী লাভ। আমরা আশরফ আর মঙ্গা এই 2 জনকে বাজারে পাঠিয়ে বরগাঁয়ের পথ ধরলাম। ওদের বলে দিলাম আটা ময়দা যা পাওয়া যায় কিছু কিনে তোমরা চলে এসো, আমরা সামনেই যে নালাটা দেখছো তার ধারে অপেক্ষা করে থাকব। বাজার থেকে ছুটতে ছুটতে ফিরে এলো ওরা। বলল রকৌরিয়া বাজারেই ছিল। আমরা দেখে এলাম কাস্টমস হাউসে বসে তারা হিসেব মিটাচ্ছে। আমরা সেখানে 2 জন তিলহাই পাঠিয়ে দিয়ে তক্ষুনি বরগাঁওয়ের পথ ধরলাম। বরগাঁও এসেছি। কতক্ষণ পরেই তিলহাইরা ফিরে এলো, কানে কানে বলল রকৌরিয়া পথ বদলে ফেলেছে, তারা আর এদিকে আসছে না, পঞ্চপুকুরের দিকে যাচ্ছে। শুনে তক্ষুনি আবার সে পথ ধরল। কিন্তু তাজ্জব ব্যাপার, ওরা পঞ্চপুকুরেও নেই। তবে কি মানুষগুলো হাওয়া হয়ে গেল? সারা রাত আমরা পঞ্চপুকুরের নানা জল্পনা কল্পনা করলাম। ভোর হওয়া মাত্র 2 জনকে পাঠিয়ে দিলাম চারদিকে, যে করে হোক খুঁজে বের করতেই হবে মানুষগুলোকে। সন্ধ্যার কিছু আগে শেরপুরের পথে গিয়েছিল যে 2 জন, তারা ফিরে এলো। এসে খবর দিল রকৌরিয়া আগের রাত্রিটা শেরপুরেই কাটিয়েছে। এখন তারা ইন্দোরের দিকে হাঁটছে। শেরপুর থেকে 8 ক্রোশ দূরে তারা রাত কাটাবে। ওরা গায়ের নামটাও জেনে এসেছিল, কিন্তু আস্তে আস্তে ভুলে গেছে। অন্য 4 জন লোকও ততক্ষণে ফিরে এসেছে। তারা জানালো রকৌরিয়া কোথায় গেছে
কেউ তার আভাস দিতে পারে না। বোঝা গেল শেরপুরে পাওয়া খবরটাই পাকা। আমরা আর সময় নষ্ট না করে ইন্দোরের দিকে পথ চালালাম। দলের সবাই ক্লান্ত, কিন্তু তবুও খবর যখন পাওয়া গেছে হাঁটতেই হবে। 8 ক্রোশ হেঁটে অবশেষে আমরা যখন সেই নাম না জানা গায়ে এসে হাজির হয়েছি তখন মাঝরাত্রির। পথের ধারে একটা বটগাছ ছিল, তার তলাতেই আমরা মাদুর পেতে একটু গড়াগড়ি দিয়ে নিলাম। ভোরে সত্যি সত্যি গা থেকে বেরিয়ে এলো রকৌরিয়ারা। আমরাও যাত্রার জন্য তৈরি হলাম। প্রায় 2 মাইল হেঁটেছি এমন সময় সামনে এসে দাঁড়ালো কাস্টমস চৌকির চৌকিদাররা। ওদের সঙ্গে কথা বলতে বলতে রকৌরিয়ারা চোখের আড়াল হয়ে গেল। পাছে একেবারেই হারিয়ে যায় সেই ভয়ে আমি কোচর থেকে একটা টাকা আর একটা সিকি দিয়ে তাড়াতাড়ি চৌকিদারের সঙ্গে মিটিয়ে নিলাম। ইতিমধ্যে লোকগুলো বারোয়াঘাটে নর্দমা পার হয়ে গেছে। নদীর ওপারে বারোয়া বাজার, সেখানে ওরা আস্তানা পেতে ফেলেছে। আমরাও যথারীতি গাছতলায় বসে গেলাম। লোকগুলো সেদিন আর পথে বের হলো না, বোধহয় ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটা দিন জিরিয়ে নিচ্ছিল। আমরাও ক্লান্ত, বিশ্রামের সুযোগ পেয়ে মনে মনে তাই খুশি হলাম। পরদিন ওরা বাজার ছাড়তে যাবে এমন সময় কাস্টমস চৌকির দারোগার তলব পড়ল। সবাইকে তার সামনা দিয়ে যেতে হয়, কিন্তু রকৌরিয়া ঝঞ্ঝাটে পড়ে গেল। আমরা সেখানে গিয়ে দেখি মাসুল নিয়ে দারোগার সঙ্গে কথা কাটাকাটি চলছে তাদের। ভালোই হলো, যতক্ষণ ওদের মামলা ফয়সালা না হচ্ছে ততক্ষণ আমরাও আমাদের মাসুল দিচ্ছি না, কেননা ওদের পিছু পিছু চলাই আমাদের মতলব। বেলা গড়িয়ে চলল, কিন্তু দারোগা তবুও কিছুতেই ছাড়ছে না ওদের। আমরাও সেই থেকে বসেই আছি। শেষে আমাদেরই একজন মহারাজ পাঠক এগিয়ে এলো। সে দারোগাকে বলল, হুজুর, এতক্ষণ ওদের আটকে রেখেছেন, ওদিকে যে বিকেল হতে চলল, বেচারারা টাকা পয়সা নিয়ে যাচ্ছে, পরে যদি কিছু একটা হয়। ওর কথা শুনে দারোগার চৈতন্য হলো। তিনি তক্ষুনি পাওনাগণ্ডা বুঝে নিয়ে ওদের ছেড়ে দিলেন, কিন্তু রকৌরিয়ারা ততক্ষণে মত পাল্টে ফেলেছে। পাঠকের কথায় তাদেরও হুঁশ হয়ে গেছে। অবেলায় তারা আর চৌকি থেকে যেতে রাজি নয়। আমাদেরও তাই বাধ্য হয়ে কাছাকাছি থাকতে হলো। চৌকি থেকে 2 ক্রোশ গিয়েই আমরা সেদিনকার মতো হাঁটায় ক্ষান্ত দিলাম। সেখানেই রাত্রিরে রান্না বান্না খাওয়া দাওয়া হলো। সকালে সবে আমরা তৈরি হয়েছি এমন সময় পথের বাঁকে ওদের উট উকি দিল। তাড়াহুড়া করে আমরা তল্পি তল্পা বেঁধে নিয়ে আবার চলতে শুরু করলাম। কিছু দূর গিয়েই সামনে একটা নালা, তার ধারে প্রকাণ্ড এক বাঁশবন। আমরা সেখানে বসে গেলাম, যেন বিশ্রাম নিচ্ছি। দলে 2 জন গিয়ে কটা বাঁশ কেটে নিয়ে এলো। আমরা বসে বসে সে বাঁশে কখানা লম্বা লাঠি বানালাম। আগের দিন রাতে কাস্টমস চৌকিতে একজনকে রেখে আসা হয়েছিল। সে ঘোড়ায় চড়ে রকৌরিদের আগে আগে চলে এলো, এসে আমাদের সঙ্গে বিশ্রাম করতে বসে গেল। তার প্রায় পেছনেই রকৌরিয়ারা এসে হাজির। ওর দেখা দেখি তারাও আমাদের সামনে এসে থেমে দাঁড়ালো। তারপর অনুরোধ করা মাত্র আমাদের সঙ্গে তামাক খেতে বসে গেল। ওরা তামাক খাচ্ছে, আমরা ধীরে ধীরে ওদের ঘিরে বসছি। হঠাৎ ঝিরনি উঠল, ওরা মাটিতে লুটিয়ে পড়ল। 2 জন তখনও উটের পিঠে ছিল। আমাদের জানা ছিল তাই থাকবে হয়তো, সেজন্যই লম্বা লাঠিগুলোর ব্যবস্থা করেছিলাম। তাই দিয়ে ওদের নামানো হলো। তারপর মাত্র কয়েক মিনিটের মামলা। সাহেব প্রশ্ন করলেন, দেহগুলো কোথায় রেখেছিলে? কেন, ওই শুকনো নালার তলায়। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল বুকুত জমাদার। ওদের চাপা দিয়ে আমরা বড় রাস্তা ছেড়ে তক্ষুনি ঘুরিবার দিকে পা বাড়ালাম। এবার আমাদের আঁকাবাঁকা বনপথ। 2 ক্রোশ চলে উটের পিঠের বোঝা নামিয়ে সেগুলো ঘোড়ার পিঠে চাপানো হলো। উট দুটোকে ছেড়ে দেওয়া হলো বনে। সেখান থেকে আমরা আবার অন্য পথ ধরলাম। এবার আর ইন্দোরের দিকে নয়, পূব দিকে। 3 দিন চলে অবশেষে সন্দলপুরে এসে হাজির হলাম আমরা। সেখানে এসে খুরজিগুলো কাটা হলো। কি পেলে? কলম থামিয়ে দারোগা প্রশ্ন তুললেন। বস্তা থেকে পাওয়া গেল 15,000 টিপুশাহী টাকা, 100 তোলা রূপা এবং সিলমোহর করা একটা পেতলের বাক্স। তাতে কি ছিল? আবার প্রশ্ন করলেন দারোগা। ততক্ষণে
ফর্দটা টোকা হয়ে গেছে তার। তাতে ছিল 4টে হীরের আংটি, 8টা মুক্ত, 1 জোড়া সোনার বালা, হয়তো কাউকে উপহার পাঠিয়েছিল ধনরাজ শেঠ। জিনিসগুলোর দাম ধরেছিলাম আমরা 1000 টাকা। তবে আখেরে খুব বেশি ভাগে পড়েনি আমাদের, দলটা বড়। তাছাড়া জালিম একটা মোটা টাকা আগেই একপাশে সরিয়ে রেখেছিল, কেননা বিন্ধ্যাচলে একটা পুজো দিতে হবে। তা হলেও প্রত্যেকে 150 টাকা করে পেয়েছিলাম আমরা। প্রত্যেকে সমান পেয়েছিলে? দারোগা আবার প্রশ্ন তুললেন। হ্যাঁ, এমনকি যারা হাজির ছিল না তারাও নিজ নিজ ভাগ পেয়েছিল। ভোপালে যারা গিয়েছিল তাদের পাওনা মিটিয়ে দেওয়া হয়েছিল তাদের আত্মীয় বন্ধুদের হাতে। আমাদের মধ্যে নিমক হারামি নেই হুজুর। বকুত জমাদার সগর্বে তার জবানবন্দির উপসংহার টেনেছিলেন।